হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটি। আজ আমি আপনাদেরকে এই বইটির সাহিত্য ও রাজনীতি নামে আরও একটি প্রবন্ধ পাঠ করে শোনাব। তো চলুন শুরু করা যাক। কথাটা শুনতে ভালো যে সাহিত্য পরিপূর্ণরূপে অরাজনৈতিক, কিন্তু এ একটা মিথ্যে কথা। কেবল যদি মিথ্যাই হতো তবে মস্ত কোনো দোষ ছিল না, কেননা সত্য থাকলে মিথ্যাও থাকবেই। বঙ্কিমচন্দ্র অযথার্থ বলেননি যে নিত্য মল্লযুদ্ধে বল বাড়ে, এবং যে সত্য মিথ্যা ভীরু তার পলাতক ও অপগণ্ড স্বভাবের প্রতি মিল্টনের বৃতৃষ্ণা সর্বজনীনতার দাবিদার। সাহিত্যের রাজনীতি নিরপেক্ষতার দাবিতে কেবল মিথ্যা নেই, প্রতারণাও আছে। সাহিত্য চিরন্তন, তার উপজীব্য হচ্ছে চিরকালের মানুষ। এই দাবি মোটেই অসহ্য নয়, কিন্তু মানুষ মাত্রেই কোনো না কোনো কালে ও দেশে বসবাস করে, তার বিহার আকাশে নয়। স্থানের ও কালের হয়েই মানুষ স্থান ও কালের ঊর্ধ্বে উঠবার চেষ্টা করে। সমাজে শ্রেণী আছে, লেখকও শ্রেণীরই মানুষ। এমনকি শ্রেণীর যে আদর্শ তার বিরুদ্ধেও যান যদি তিনি, তবুও তিনি বাইরে নন শ্রেণীর। তাই তিনি রাজনৈতিক নিরপেক্ষও নন, কেননা প্রকৃত অর্থে রাজনীতি তো অন্য কিছু নয়, শ্রেণীর সঙ্গে শ্রেণীর সম্পর্ক ভিন্ন। লেখকের তথাকথিত স্বাধীনতা আসলে একটি বিজ্ঞাপন মাত্র। যে লেখক অর্থনৈতিক দিক দিয়ে উপরের শ্রেণীতেই অবস্থান করছেন, তিনি নিজেই বা কতটা স্বাধীন? তার ধ্যান ধারণা, বিশ্বাস অবিশ্বাস কি তার স্থান, কাল ও শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত নয়? তিনি অসাধারণ মানুষ। তার কল্পনার ও অনুভবের শক্তি, সেই সঙ্গে চিন্তার ক্ষমতা সাধারণের তুলনায় অধিক নিশ্চয়ই। কিন্তু কোনো এমন বড় লেখক আছেন পৃথিবীতে যার লেখায় তার চারপাশের জীবন এবং সেই জীবনের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি? বাল্মীকি, কালিদাস, হোমার, দান্তে, শেক্সপিয়র, টলস্টয়, যার কথাই ভাবি না কেন, বিচার করে দেখব তিনি তার স্থান, কাল ও শ্রেণীরই মানুষ। স্বপ্নেও আমরা বাস্তব দ্বারা শাসিত। সেই স্বপ্ন বাস্তবকে অস্বীকারী স্বপ্নই হোক, কিংবা হোক বাস্তব ভিত্তিক দুর্বিষহ দুঃস্বপ্ন। ঘৃণাও এক ধরনের সম্পর্কই। তাই লেখক যদি তার শ্রেণীর আদর্শকে ঘৃণ্য করেন, তবুও ওই আদর্শের সাথেই সম্পর্কিত থাকছেন, তাকে স্বীকার করেন বলেই ঘৃণা করেন। দ্বিতীয়ত, লেখক কি তার পাঠকের, প্রকাশকের অর্থাৎ বাজারের অধীন নন? তিনি কি মেনে চলেন না দেশের শাসন কর্তৃপক্ষকে? একদা লেনিন বলেছিলেন যে সমাজের ভেতরে থেকে সমাজ থেকে স্বাধীন হওয়া চলে না। বুর্জুয়া লেখক, শিল্পী, অভিনেত্রীর স্বাধীনতা হলো টাকার থলি, উৎকোচ, রক্ষিতাবৃত্তির ছদ্মবেশী অথবা ভণ্ড ছদ্মবেশী স্বাধীনতা সাহিত্য প্রসঙ্গে। সে উক্তি অসত্য নয়। এইভাবে বন্দী তিনি দুদিক দিয়ে। লেখকের চেতনার ক্ষেত্রে সমাজ আপন নিয়ন্ত্রণ শক্তি প্রয়োগ করে, এবং লেখকের পেশাদারিত্ব নির্ভর করে ওই সমাজের উপরই। এ শুধু সাহিত্যের এলাকায় সত্য নয়, জীবনের সকল এলাকাতেই সত্য। শ্রেণী বিভক্ত সমাজে দর্শন বলি, বিজ্ঞান বলি, জ্ঞানের সাধনা ও প্রচার বলি, যার কথাই বলি, সমস্ত কিছুর চর্চা ও ব্যবহারই কোনো না কোনো শ্রেণীর স্বার্থের উপর ভর ও ভরসা করে টিকে আছে, এবং সেই শ্রেণীর স্বার্থকে পুষ্ট করছে। এই সত্যটা দেখতে দেওয়া হয় না, অথচ একে দেখতে না পেলে এর ভেতরকার অনিবার্য রাজনীতিটি কিছুতেই বোঝা যাবে না। নিরপেক্ষতার দাবি সত্য গোপনেরই অভিসন্ধি। বাস্তব সত্য স্বীকার করে নিলে কিন্তু সাহিত্যের অসামান্য গুরুত্ব আদৌ কমছে না। সাহিত্যিক অনেক সময় সত্য গোপন করতে চান, কিন্তু তার রচনা যদি যথার্থ সাহিত্য হয়, তবে হয়তো বা তার অজ্ঞাতেই, হয়তো বা তার অনিচ্ছা সত্ত্বেও প্রকৃত সত্যকে উন্মোচিত করে দেবে। ধরা পড়ে যায় এই রূঢ় সত্যও যে সাহিত্যিক শুধু ভান করেছিলেন নিরপেক্ষতার, তিনি নিরপেক্ষ মোটেই নন। তার পক্ষপাতও রয়েছে এদিকে কিংবা ওদিকে। সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের কাছে
যারা বিশ্বাস করেন সমাজ বিপ্লবে, যারা সামাজিক পরিবর্তনের কর্মী, আস্থা রাখেন যারা মার্ক্সবাদে। এর কারণ একাধিক। প্রথম কথা, মার্ক্সবাদ বৈজ্ঞানিক তত্ত্ব এক প্রকারের, বৈজ্ঞানিক বিশ্বাসের মতোই সম্প্রসারণশীল। কিন্তু মার্ক্সবাদের অভ্যন্তরে আবার কবিতাও আছে। মানুষের দুঃখে, নিপীড়নে, অন্যায়ে মার্ক্সবাদী যে সাড়া দেন, সে সাড়া তো কেবলমাত্র তত্ত্বজ্ঞানী নৈপত্তিক পণ্ডিতের নয়, তা একজন মানবিক আবেগ সম্পন্ন মানুষের। মার্ক্সবাদীর ভালোবাসাই তাকে ঘৃণা করতে শেখায়, অনুপ্রেরণা দেয় সংগ্রামে। সেই জন্য প্রচণ্ড ও অনিবার্য রূপে মানববাদী এই মতবাদ। যে লেখক মানুষকে ভালোবাসেন, সেই লেখকের সঙ্গে লেখেন না এমন মার্ক্সবাদীর ব্যবধান চরিত্রগত নয়, শিল্পী সৃষ্টি ক্ষমতাগত মাত্র। দ্বিতীয়ত, মার্ক্সবাদী জীবনকে শিল্পের মতো সুন্দর করে গড়ে তুলতে চান, পরিপূর্ণ মনুষ্যত্বের উদ্বোধনও প্রতিষ্ঠা করতে চান সকল মানুষের জীবনে। সেই পরিপূর্ণ মনুষ্যত্বের জন্য সাহিত্য প্রয়োজন। মার্ক্সবাদী আদিম সাম্য ব্যবস্থার দিনহীনতায় প্রত্যাবর্তন চান না। সভ্যতার বয়স কমানো তার অভিপ্রায় নয়। ইতিহাস তার কাছে নিয়ত অগ্রসমান সত্য। ইতিহাসের যে অনগ্রসর সামন্তবাদী সমাজের গর্ভ থেকে ধারাবাহিকতায় অপেক্ষাকৃত উন্নত বুর্জোয়া সমাজের উদ্ভব ঘটেছে, সেই ধারাবাহিকতার পথে নতুন, অধিকতর উন্নত ও সমৃদ্ধ এক সমাজ, সাম্যবাদী সমাজ গড়ে তুলতে চান তিনি। বুর্জোয়া সভ্যতার চাইতেও অধিক বিকশিত, সমৃদ্ধ ও পরিপূর্ণ হচ্ছে এই সাম্যবাদী সমাজ। একথা কোনো ক্রমেই সত্য নয় যে মার্ক্সবাদীরা দারিদ্র্য সৃষ্টিতে অভিলাষী। না, তাদের লক্ষ্য দারিদ্র্যকে বিদূরিত করা। পুরাতন দালান কোঠা, দক্ষতা, কৌশলকে ভেঙে চুরে মাটির সঙ্গে মিলিয়ে দেয়া তাদের অভিপ্রায় নয়। তাদের দায়িত্ব সে সমস্ত উত্তরাধিকারকে সমাজের সকল মানুষের কাছে ব্যবহার করা এবং সেই সঙ্গে শ্রমশক্তিকে শোষণের বন্ধন থেকে মুক্ত করে সৃজনশীলতার নতুন ও অভাবিতপূর্ব প্রবাহ সৃষ্টি করা। নতুন সমাজ নির্মাণের অঙ্গীকারে মার্ক্সবাদী কবির চেয়েও কবি, কেননা ভবিষ্যতের সমাজ কল্পনার বস্তু তো বটেই, কিন্তু শুধুই কল্পনার বস্তু নয় তার কাছে। শ্রমের দ্বারা, সংগ্রামের দ্বারা, বিপ্লবের মধ্য দিয়ে সেই সমাজকে সৃষ্টিরই ব্যাপার। এবং সাহসী তিনি দুঃসাহস রাখেন পুরাতন সমাজকে বদলে দেবেন, খোল নলচে সহ গড়ে তুলবেন এক নতুন সমাজ। মার্ক্সবাদের সাহিত্যে তাই বিরোধিতা তো নেই, বরঞ্চ অত্যন্ত গভীর মৈত্রী আছে। এই ঘটনা অবশ্যই তাৎপর্যবিহীন নয় যে মার্ক্সবাদের প্রধান প্রবক্তাদের প্রায় সকলেই ছিলেন সাহিত্যের উৎসাহী পাঠক। অনেকেই কবিতা লিখতেন, ভালোবাসতেন গান শুনতে। তাদের নিজস্ব সাংস্কৃতিক স্তর সাধারণ বুর্জোয়াদের চাইতে উচ্চতর ছিল। মার্ক্সবাদীর পক্ষে সাহিত্য বিশেষভাবে প্রয়োজন মানুষে মানুষে ঐক্য গড়ে তুলবার ও মানুষকে নতুন সমাজ গড়ে তোলার কাজে উদ্বুদ্ধ করবার জন্য। সাহিত্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করার কথাটা কোনো অর্বাচীন উক্তি নয়, চিরকাল একথা সত্য ছিল। সাহিত্য অনেক মানুষকে এক করে অভিজ্ঞতায় ও অনুভবে। টলস্টয় খুব জোর দিয়ে বলেছেন যে সাহিত্যের মধ্যে সংক্রামক গুণ আছে। একের অনুভব অন্যের মধ্যে সংক্রমিত হয়, ফলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে পড়ে অনুভবের ক্ষেত্রে। তার আগে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এই একই কথা। মার্ক্সবাদকে রাষ্ট্রনৈতিক সামাজিক ক্ষেত্রে প্রয়োগকর্মের অগ্রপথিক লেনিন বারবার বলেছেন, সাহিত্য তথা সাংস্কৃতিক কর্ম কেমন করে একত্র করবে লক্ষ কোটি মানুষকে, কেমন করে সাহিত্য ব্যবহৃত হবে জনসাধারণের সাংস্কৃতিক স্তরকে উন্নত করার দায়িত্বে। একই কথা মাও সে তুংও বলেছেন। এই প্রসঙ্গে স্মরণীয় ইতিহাস শান্তর্গত এই তথ্য যে শ্রেণী বিভাজনের এবং প্রকারান্তরের ফ্যাসিবাদের সমর্থক দার্শনিক প্লেটো যে সাহিত্যকে বিপজ্জনক জ্ঞান করতেন, সেটা প্রধানত এই কারণে যে সাহিত্য মানুষে মানুষে, রাজায় প্রজায়, বিজ্ঞে ইতরে অনুভবের ঐক্য গড়ে তুলে সামাজিক অর্থনৈতিক শ্রেণী ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে চায়। এই ভয়ের কথা সরাসরি বলেননি তিনি, কিন্তু ভয়টা তার ছিল। সেই ভয়ই বেরিয়ে এসেছে সাহিত্য চর্চাকে নিষিদ্ধ করে দেবার যুক্তি হিসাবে।
ফ্যাসিবাদ ও সাহিত্য পরস্পর বিরোধী। ফ্যাসিবাদীরা তাই লিখিত বই পুড়িয়ে ফেলে, অলিখিত বই লেখা নিষিদ্ধ করে দেয়, লেখককে নিক্ষেপ করে কারাগারে। কিন্তু সাহিত্যেও তো শত্রু মিত্র রয়ে গেছে, সেখানেও আছে প্রগতি ও প্রতিক্রিয়া। আজন্ম শত্রু দুই প্রবল বিরুদ্ধ পক্ষ। আমরা জানি অক্টোবর বিপ্লবের পর নতুন সমাজ নির্মাণের ক্ষেত্রে লেনিন শিক্ষা ও বিদ্যুতায়তনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু শিক্ষা ও বিদ্যুতায়তনেরও পূর্বে সর্বাগ্রে এসেছে মতাদর্শের প্রশ্ন। শিক্ষা অবশ্যই, প্রথমেই শিক্ষা, তারপরেও শিক্ষা। কিন্তু কোন শিক্ষা? সেই শিক্ষা অতি অবশ্যই নয় যে শিক্ষা বুর্জোয়াদের চিন্তাভাবনা, কুসংস্কার ও নীতিবোধকে বিস্তৃত ও সুদৃঢ় করে। সেই শিক্ষা অতি অবশ্য নয় যে শিক্ষা মেহনতি মানুষকে বুর্জোয়াদের আজ্ঞাবহ ভৃত্য হতে শেখায়, মোটবাহী মজুর হবার প্ররোচনা যোগায়। পক্ষান্তরে সেই শিক্ষা অবশ্যই যা সমাজতান্ত্রিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব গড়ে তোলে, মানুষকে যা সামন্তবাদী ও বুর্জোয়া উভয় ধরনের কুসংস্কার ও নীতিবোধের দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করে। বিদ্যুতায়তনের পূর্বেও ঠিক তেমনি নির্ণয় করা আবশ্যক কার স্বার্থে বিদ্যুতায়ন, কোন প্রয়োজনে বিদ্যুতায়ন। পুরাতন শোষণ ব্যবস্থা অর্থাৎ রাজনীতি টিকিয়ে রেখে বিদ্যুতায়নের অর্থ হবে বৈষম্যকে বাড়িয়ে তোলা। বিদ্যুতায়নের চাই সমগ্রের স্বার্থে, বিদ্যুতায়নের মূল্য তাই আপেক্ষিক বটে। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় বারবার বলা হয়েছে যে রাজনীতিই আসবে প্রথমে, তারপরে অন্য অগ্রগতি। অগ্রগতি নিশ্চয়ই চাইবে, কিন্তু কার স্বার্থে অগ্রগতি, সেই প্রশ্নের মীমাংসা প্রয়োজন সর্বাগ্রে। চলবো অবশ্যই, কিন্তু কোন দিকে যাব তা ঠিক করে তবেই তো শুরু হবে যাত্রা। এই দৃষ্টিভঙ্গিতেই বিচার করতে হবে সাহিত্যকে তথা সংস্কৃতির ক্ষেত্রে সমগ্র উত্তরাধিকারটিকে। তবে অবশ্য পরিত্যাজ্য যে তার কাছেও মূল্যবান বিষয় আছে শিক্ষণীয়। মার্ক্সবাদ অতীতকে মুছে ফেলতে চায় না, তাকে গ্রহণ করতে চায়। কেননা মার্ক্সবাদ একথা বলে না যে নতুন সমাজ আকাশ থেকে ঝরে পড়বে বা সেই সমাজ আপনা থেকেই গড়ে উঠবে। কিন্তু বুর্জোয়া উদারনীতির উদারতা স্বভাবের দিক থেকে অলস, সে সবকিছু সহ্য করে, অর্থাৎ অনেক কিছুর প্রতি উদাসীন্য প্রদর্শন করে। তার ভেতরে দান্দিকতা নেই, আছে স্বার্থ রক্ষার স্বার্থে নিয়োজিত ছদ্মবেশী সহনশীলতা। পক্ষান্তরে মার্ক্সবাদীরা যেটা গ্রহণ করে তা আসে শ্রমের মাধ্যমে। তারা বিচার করে, বিশ্লেষণ করে দান্দিক পদ্ধতিতে। শ্রমের বিজয় এইখানে ভালোবাসা পরিশ্রমী, ঘৃণাও পরিশ্রমী। গ্রহণ যেমন সক্রিয়, বর্জনও তেমনি অনলস। টলস্টয়ের সাহিত্যিক অবদান বিচারের ক্ষেত্রে লেনিন যে পদ্ধতি প্রয়োগ করেছিলেন তাতে সেই পদ্ধতিতে মার্ক্সীয় সাহিত্য বিচারের উৎকৃষ্ট উদাহরণ আছে। টলস্টয়কে লেনিন দেখেছেন তার যুগ ও সমাজের একজন অনন্য সাধারণ প্রতিনিধি হিসেবে। সেই কালের রুশ লেখক ছিলেন টলস্টয়, যে কালে সমাজে ভূমিদাস প্রথার আধিপত্য বিদ্যমান ছিল। টলস্টয়ের দৃষ্টিভঙ্গিতে তাই প্রতিফলিত দেখা যায় সেই যুগের নানা চিহ্ন। টলস্টয়কে নিয়ে গর্ববোধ ছিল লেনিনের। টলস্টয়ের রচনা ভালোবাসতেন তিনি, কিন্তু সেই সঙ্গে সচেতন ছিলেন এই অসামান্য শিল্পীর মতাদর্শগত সীমাবদ্ধতাও সম্পর্কে। রোগের বিশ্লেষণ চমৎকার আছে টলস্টয়ের লেখায়, কিন্তু রোগের প্রতিকার নেই, এবং যে প্রতিকার সুপারিশ করেছেন টলস্টয় তা ভ্রান্ত, অতিশয় সামান্য তার রোগ বিশ্লেষণের তুলনায়। টলস্টয়ের সাহিত্য তাই একদিকে যেমন আছে সমাজ ব্যবস্থার প্রতি বিদ্যমান পুঞ্জীভূত ঘৃণা, অতীত থেকে নিষ্কৃতি পাবার চেষ্টা, নিজের অদৃষ্ট পরিবর্তনের আশঙ্কা, আবার তৎবিপরীতে তেমনি রয়েছে অন্যায়কে প্রতিরোধ না করার, রাজনীতি বর্জনের খ্রিস্টীয় নৈরাজ্যের ভাবালু ভাবাদর্শ। এই দুই টলস্টয়ের মধ্যে বিশ্লেষক টলস্টয় গ্রহণীয়, চিকিৎসক টলস্টয় নয়। কিন্তু সেক্ষেত্রেও কথা থাকে, ভ্রান্ত চিকিৎসক টলস্টয়েও শিক্ষণীয় বিষয় আছে বইকি। কোন পথ পরিহার করতে হবে তার একটা সন্ধানও আমরা ওইখানে পাব। অর্থাৎ বিচার পদ্ধতিটা হবে দান্দিক, অন্ধ নয়, চক্ষুষ্মান। এই বাছবিচার পদ্ধতি এই যে একই বস্তুর মধ্যে কোন অংশটা ভালো কোনটা মন্দ
কোনটা তাজা কোনটা মরা তা চিনে নেওয়ার প্রক্রিয়া। এটি সর্বদা কার্যকর রাখা প্রয়োজন। আগে আদর্শ মানুষ তৈরি হবে, তারপর আদর্শ সমাজ গড়ে উঠবে। এই মত আর জারি হোক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নয়। লেনিন লিখেছেন, সাবেকি ইউরোপীয় সমাজতন্ত্রীরা কল্পনা করত যে সমাজতন্ত্র গঠন করা সম্ভব নতুন ধরনের লোক দিয়ে। প্রথমে তারা উৎকৃষ্ট, নিষ্পাপ, চমৎকার শিক্ষাপ্রাপ্ত মানুষ গড়ে তুলবে এবং পরে সমাজতন্ত্র গড়বে তাদের নিয়ে। আমরা তাতে সর্বদাই হেসেছি ও বলেছি যে ওটা হলো পুতুল খেলা। সমাজতন্ত্র দিয়ে ওটা নবাব নন্দিনীদের বিলাস, গুরুত্বপূর্ণ রাজনীতি নয়। আরো বলেছেন, আমরা সমাজতন্ত্র গড়তে চাই এমন লোকদের নিয়ে যারা মানুষ হয়েছে পুঁজিবাদের হাতে, পুঁজিবাদ যাদের নষ্ট ও ভ্রষ্ট করেছে। এই গ্রহণে বর্জনও বিদ্যমান এবং এতে বর্জন আছে বলেই এ গ্রহণ গভীর। স্মরণীয় যে জাতীয়তাবাদের ক্ষেত্রেও লেনিন একইভাবে বলেছেন, জাতীয়তাবাদের সেই উপাদানগুলোই গ্রহণযোগ্য যা গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক, বিপরীত উপাদানগুলো বর্জনীয়। পুঁজিবাদী সমাজের মানুষগুলো নিয়েই, সেই ইট সুরকি দিয়েই গড়তে হবে নতুন সমাজ। অন্য ইট আমরা কোথায় পাব? কোন সামাজিক ইট খোলায়? তেমনিভাবে সকল সাহিত্য থেকেই শিক্ষণীয় বিষয় পাওয়া সম্ভব একদিকে গ্রহণের এবং অন্যদিকে বর্জনের শিক্ষা। সেই প্রক্রিয়া গ্রহণের ও বর্জনের প্রক্রিয়া। বর্জনের ভেতর দিয়ে গ্রহণের ভেতর দিয়ে বর্জনের সৃজনশীল প্রক্রিয়া চালু থাকবেই সতত। নইলে স্থবিরতা আসবে, নদী তখন নদী রইবে না, বিলে ঝিলে পরিণত হয়ে আপন পরিচয় ঘুচিয়ে দেবে। সাহিত্যে বিষয় আছে, আর আছে আঙ্গিক। প্রাচীন সামন্তবাদী দৃষ্টিভঙ্গি বিষয়কেই একমাত্র বিষয় মনে করত, আঙ্গিক পেত শীতল উপেক্ষা। আধুনিক বুর্জোয়া দৃষ্টিভঙ্গি ছুটে চলে যেতে চায় একেবারে বিপরীত প্রান্তে। সে ভাবে শুধু আঙ্গিক দিয়েই বিচার হবে শিল্পের, অর্থাৎ অভিজ্ঞতা, অনুভব, বক্তব্য কিছুই মূল্যবান নয়, কৌশল, দক্ষতা, প্রকাশরীতি যা কিছু। এই দৃষ্টিভঙ্গি বলাই বাহুল্য বুর্জোয়া জীবন দৃষ্টিরই একটি অভিব্যক্তি। এই সেই দৃষ্টিভঙ্গি যা নাকি মানুষের চরিত্র বিচার করে তার সাজসজ্জা দিয়ে। ভাবটা এরকমের যে অর্থনীতিতে যেমন পুঁজি একচেটিয়া কর্তৃত্ব করবে শ্রমের উপর, শিল্প সাহিত্যেও তেমনি আঙ্গিকভাবে অখণ্ড দাপট বজায় রাখবে বিষয়ের উপর। শিল্প সংস্কৃতি সেখানে কেবলই প্রদর্শনীয় ব্যাপার হয়ে দাঁড়ায়, সৃষ্টির ব্যাপার না হয়ে। টলস্টয় তার একটি স্বভাবসুলভ উপমা দিয়ে বলেছেন, এ যেন 12 বনিতার ছলাকলা ঘরের বউয়ের সহজ নিরভরণতার পাশে। অথবা বলা যায়, এ হচ্ছে মহাশয় ও মোলায়েম ব্যক্তিদের জোচ্চুরি। লেনিন লিখেছিলেন, একালের সচেতন শ্রমিক ও কৃষক এসব ফাঁপা বলিতে বুর্জোয়া বুদ্ধিজীবীর বুজরুকি ঠিক তেমনি অনায়াসেই ধরে ফেলে যেভাবে সংসারভিজ্ঞ যে কোনো লোক কোনো মহাশয় ব্যক্তির নিখুঁত মোলায়েম চেহারা, বেশভূষা দেখে সঙ্গে সঙ্গেই অভ্রান্ত রায় দেবে, লোকটা খুব সম্ভব জোচ্চোর। কিন্তু এখনো সত্য যে সাহিত্যকে সাহিত্য হতে হবে, নইলে তা হয়ে পড়বে পোস্টার ও স্লোগান। সে সম্পর্কে সজাগ থাকার কথা মাও সে তুং বলেছেন এনানের ফোরামে প্রদত্ত তার বক্তৃতায়। যথার্থ শিল্পের বিষয় ও আঙ্গিকের মধ্যে দ্বন্দ্বমূলক ভারসাম্য বিদ্যমান থাকে, মৃত নয় প্রাণবন্ত ভারসাম্য। কিন্তু বিচারের ক্ষেত্রে বিষয় আসবে প্রথমে এবং আঙ্গিক আসবে প্রায় সঙ্গে সঙ্গেই, কেননা উদ্ভূত তারা একই উৎস থেকে। আমাদের দেশে সাহিত্য সম্পর্কে ধারণার সাম্যবাদী ও পুঁজিবাদী উভয় প্রকার দৃষ্টিভঙ্গি কর্মতৎপর রয়েছে স্বাভাবিক কারণেই। সামন্তবাদী চিন্তা চেতনা সাহিত্য ক্ষেত্রে কবিতাকেই মনে করে প্রধান এবং সেই ধারণার পক্ষে নানাবিধ ধ্বনি ওঠে। সামন্তবাদী চিন্তা চেতনার আরও একটি প্রকাশ ঘটে তখন যখন বলা হয় যে সাহিত্যের কারবার সত্য, শিব ও সুন্দরকে নিয়ে। তা সত্য তো বুঝলাম, কিন্তু সে কোন প্রকারের সত্য, কোন প্রকার শিব, জিজ্ঞাসাটা তো সেখানেই। যে ভাববাদী অতি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে আসে শিব ও সুন্দরের বিজ্ঞাপন, ঠিক সেখান থেকেই আসে অরাজনৈতিকতার প্রচার এবং মানুষের চরিত্র গড়বার ধারণা। যেন মানুষের চরিত্র সমাজ নিরপেক্ষ,
রাজনীতি বহির্ভূত কোনো আকাশে সৃষ্ট। সামন্তবাদী সাহিত্যিক প্রতারণায় আরও একটি কর্মব্যস্ত ক্ষেত্র নারীর প্রতি বিশেষ সম্ভ্রম ও ভালোবাসার রঙিন প্রদর্শনী। এইখানে এই প্রদর্শনীতে এসে শুনি আমরা চিরন্তন নারী সত্তার মহিময়ময় প্রসঙ্গ। সেই নারী সত্তা উন্মোচন পাবোটা কোথায়? আমাদের স্যাঁতস্যাঁতে হেসেলে অন্ধকারাচ্ছন্ন শোবার ঘরে। নারী সত্তা পাকশালে সদা ব্যস্ত, তার কাজ কোলে পিঠে করে সন্তান প্রতিপালন। অহর্নিশ পুরুষের সেবা তার দায়িত্ব। প্রশস্ত উন্মুক্ত কর্মক্ষেত্র নেই তার, উৎপাদনের বৃহত্তর সামাজিক অঙ্গনে। কেননা নারী কেবলই লজ্জাবতী, কেবলই কোমলা। পাশাপাশি বুর্জোয়া অভিব্যক্তি লক্ষ্য করা যাবে, তারই বরঞ্চ শক্তিটা বেশি। বুর্জোয়া চিন্তা বিচ্ছিন্নতার বোধ আনে। লেখক শুধু নিঃসঙ্গ নন, পীড়িতও। ভিক্ষুকেরা যেমন উৎসবের দিন নিজের ক্ষতস্থানগুলোকে উন্মোচিত করে ধরে উৎসবরত মানুষদের দেখিয়ে ভিক্ষালাভের আশায়, আমাদের দেশের অনেক লেখক তেমনি নিজেদের বিকারগুলোকে প্রদর্শিত করেন করুণার প্রত্যাশায়। সেই সঙ্গে আবার বিচ্ছিন্নতা ঘটছে লোকসংস্কৃতি ও আধুনিক সংস্কৃতিতে, শহর ও গ্রামে, লেখক ও পাঠকে। যেন লেখক আলাদা কোনো প্রাণী, যেন সাহিত্য সম্পর্কে কথা বলার অধিকারী পাঠকের নেই। নতুন সমাজ গড়বার জন্য পুরাতন সাহিত্যের গ্রহণ বর্জন যেমন চাই, তেমনি তারই পাশে চাই নতুন সাহিত্য সৃষ্টি। পাশাপাশি চলবে দুই কাজ, উভয় কাজই গুরু দায়িত্ব। পুরাতন সমাজের অনার্জিত নাগরিকত্ব পরিত্যাগ করা সহজ কার্য নয়, কেননা এই সমাজ আমাদের চেতনার অংশ হয়ে দাঁড়ায়। তার মূল্যবোধগুলো চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে ব্যক্তিকে। যেমন ধরা যাক, মদ্যপানের অভ্যাস জড়িয়ে ধরে রেখেছিল ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেটা মূল্যবান নয়। ওই যে মানিক নিয়ে যাচ্ছিলেন নিজেকে ক্রমাগত সমানের দিকে এগিয়ে, নিয়োজিত করেছিলেন নিজের প্রতিভাকে শ্রমজীবী মানুষের রাজনৈতিক স্বার্থে। সেটাই জরুরি। নির্মাণের ও মৈত্রীর ওই কর্মইটাকে বিশিষ্ট করে রাখল বুর্জোয়া কুসংস্কার ও নৈতিকতার দ্বারা আচ্ছন্ন পুঁজিবাদী ব্যবস্থার সেবকদের ভিড় থেকে। এই বিশিষ্টতাকে, শ্রেণীচ্যুতির এই প্রক্রিয়াকে, পুঁজিবাদী পক্ষ ছেড়ে শ্রমের পক্ষাবলম্বনের সচেতন চেষ্টাকে শ্রমজীবী মানুষ এবং সমাজ বিপ্লবের কর্মীরা মূল্য দেবে। শ্রেষ্ঠ সাহিত্য নৈতিক জীবনেরই চিত্রায়ন। পৃথিবীর সবচাইতে দুঃখজনক নাট্যকাহিনী বোধ করি সফোক্লিসের রাজা ইদিপাস নাটকে। সেখানে রাজা ইদিপাস নিজের চোখ উপড়ে ফেলেছেন। সেই শারীরিক কষ্ট সামান্য তার কাছে, মনের ভেতরকার গভীর, কঠোর, ক্লান্তিহীন নৈতিক যন্ত্রণার তুলনায়। চোখ উপড়ে ফেলে একটা নৈতিক প্রতিবাদী জানাচ্ছেন তিনি অদৃষ্টের অদৃশ্য শক্তির বিরুদ্ধে। শেক্সপিয়রের কিং লিওর নাটকে অতি প্রচণ্ড একটা ঝড়ের কথা আছে। সূচিবেদ্ধ অন্ধকার এক রাতে, যোজন যোজন বিস্তৃত শূন্য প্রান্তরে বজ্র বিদ্যুৎ বন্যার সঙ্গে এলো এক ঝড়। কিন্তু এ তো সামান্য, অন্য এক ঝড়ের তুলনায়। এই অন্য ঝড়টা বাইরের নয়, ভেতরের, দৈহিক নয়, নৈতিক। এই ঝড় নিরন্তর বইছিল বৃদ্ধ বিপর্যস্ত রাজা লিয়ারের বিক্ষুব্ধ হৃদয়ে। বাইরের ঝড়ের তুলনায় অনেক বেশি প্রবল এই ঝঞ্ঝা, এবং বাইরের তাৎপর্যপূর্ণ ভেতরের ঝড়ের সঙ্গে যুক্ত বলে। নইলে অমন প্রাকৃতিক দুর্যোগ যতই অসাধারণ হোক, সাধারণই রয়ে যায়। বলা যেতে পারে যে ইদিপাস বা লিওরের নৈতিক দুঃখ আমাদেরকে আনন্দ দেয়। তার কারণ ওই দুঃখ শ্রেণী নিরপেক্ষ। দুঃখ অবশ্যই শ্রেণী নিরপেক্ষ, কিন্তু রাজার দুঃখই যে আসবে সাহিত্যে, প্রজার দুঃখ যে আসছে না, তার কারণটা কি? সেই কারণটি সম্পূর্ণ রাজনৈতিক। কে নায়ক হবে, কে হবে না, এই ধারণাটা রাজনীতি বহির্ভূত ঘটনা নয়। সাহিত্য কি এবং সাহিত্য কেমন হবে, তার বিচার হবে কোন নিরিখে, সেই মানদণ্ডটি সাহিত্য নিজে তার নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে আপনা থেকে তৈরি করে নেয় না, পারে না নিতে। মানদণ্ডটি সমাজ তৈরি করে দেয়। সাহিত্যের ব্যর্থতায় তাই সমাজের ব্যর্থতাই প্রতিবিম্বিত। আমাদের সমাজ ও সংস্কৃতি এগোয়নি, তাই সাহিত্যও এগোয়নি। কিন্তু তবুও এই কথা বলার পরও এই সত্য থাকেই যে লেখককে আমরা দেখতে চাইব না সমাজের নিষ্ক্রিয় ও অসহায় একজন প্রতিনিধি হিসেবে। আমাদের প্রত্যাশা সমাজের আগে আগে যাবেন তিনি, থাকবেন তার সম্মুখভাগে,
তিনি ধ্বনির প্রতিধ্বনি নন, অগ্রবর্তী ধ্বনি। তার অগ্রবর্তী তো অবশ্যই বিচার করে দেখব আমরা প্রত্যাশার নৈতিক আলোকে, এবং সে আলোক বলাই বাহুল্য আর যাই হোক রাজনীতি নিরপেক্ষ যে হবে এমন সম্ভাবনা একেবারেই নেই। প্রত্যাশায় ও বাস্তবতায় দ্বন্দ্ব বাঁধলে সাহিত্যেরই মঙ্গল। একদা বঙ্কিমচন্দ্র বলেছিলেন, বাংলা ভাষার প্রতি বাঙালির অনাদরেই বাঙালির অনাদর বাড়িতেছে। ঠিক তেমনি ভাবেই বলা যায় যে জনজীবনের প্রতি সাহিত্যের অনাদরেই সাহিত্যের অনাদর বাড়ছে। মানুষ শিক্ষিত হলো না সত্য, কিন্তু শিক্ষিত মানুষও যে সাহিত্যে অশিক্ষিত রয়ে গেল তার বেলা। ওই একটি বড় কারণে সাহিত্য তার প্রত্যাশিত রূপে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল না এই দেশে। অথচ আমাদের সাংস্কৃতিক জীবনে সাহিত্যই সবচাইতে অগ্রসর অংশ। কি সঙ্গীতে, কি স্থাপত্যে, কি চিত্রকলায় আমাদের অর্জন আরো সামান্য। লেখকের যেমন স্বাধীনতা আছে ইচ্ছে মতো লেখার, পাঠকেরও তেমনি স্বাধীনতা থাকার কথা গ্রহণ বর্জনের। পাঠকেরও দায়িত্ব থাকে আপন প্রত্যাশাকে জানিয়ে দেবার, কোনটা চাই আর কোনটা চাই না তা জ্ঞাত করার। কিন্তু পাঠক বন্দী লেখকের তুলনায়। পাঠক জানাতে পারেন তার নিজের কথা যদি তারা সংঘবদ্ধ হন তবেই, এবং সংঘবদ্ধতা একটি রাজনৈতিক প্রক্রিয়া। তাই পাঠকের লেখকে যদি দ্বন্দ্ব বাঁধে, এবং দ্বন্দ্ব বাঁধাটা মঙ্গলজনক উভয় পক্ষেরই জন্য, তবে সে দ্বন্দ্ব হবে রাজনৈতিক দ্বন্দ্ব। এরিস্টটল মিথ্যে বলেননি, মানুষ একটি রাজনৈতিক প্রাণী। হ্যাঁ, ঠিক সেই অর্থেই যে অর্থে মানুষ একটি চিন্তাক্ষম প্রাণী। কিন্তু ওই যে সাহিত্যের সর্বজনীনতা, তার কি হবে? জবাব হচ্ছে, সাহিত্য অবশ্যই সর্বজনীন, কিন্তু আগে স্থানীয় হয়ে তবেই সে সর্বজনীন। স্থানীয়ত্বে শুরু, সর্বজনীনতায় শেষ। তাই ভূমির প্রভাব, ভূমি সংলগ্ন আলো হাওয়ার ছাপ ওই সাহিত্যের ভেতর থাকবে, থাকবে তার গায়েতে, কিছুতেই তা মুছে ফেলা যায় না। সাহিত্যে আকাশ আছে, কিন্তু আকাশটা আছে মাটি আছে বলেই। মাটির জন্যই আকাশের প্রয়োজন, আকাশের জন্যই মাটির প্রয়োজন। মর্তবাসী মানুষ আকাশকে দেখে মাটিতে থেকে, সে বিদেশে যায় কেননা তার ঘর আছে। সাহিত্যে মাটি আছে, কিন্তু মাটি মোটেই নিরপেক্ষ নয়। কারো প্রতি বিরূপ সে, অনুরক্ত কারো কারো প্রতি। ভূমির পক্ষপাত বৃক্ষে প্রতিফলিত। কবি ইয়েটস একদিন তার পরিণত বয়সে রাগে বিরক্তিতে ত্যক্ত বিরক্ত হয়ে ঘোষণা করেছিলেন যে তিনি তার গায়ের সেই জমকালো জামাটা পথিমধ্যে ফেলে দিয়ে এসেছেন। আসলে তার নিজের নয়, তার গানের জামা। গানের গায়ে জামা চাপিয়েছিলেন জবরজং, ফেলে দিলেন এক সময়ে। গানকে বললেন, গান এবার তুমি খালি গায়েই হাঁটো। সে কাজটাই কঠিন বেশি। আর এই আসল কথাটা মনে হয় কোলরিজি বলে দিয়েছিলেন। বলেছেন, এ পৃথিবীতে এ পর্যন্ত এমন কোনো বড় কবি জন্মগ্রহণ করেনি যিনি একজন বড় দার্শনিকও নন। সাহিত্য বড় তার গায়ের জামাটির জন্য নয়, হোক না সে জামা জবরজং, হোক না মূল্যবান, সাহিত্য বড় তার অন্তর্গত দর্শনে। আগে ভাগেই কোলারিজ নতুন সমালোচনার আঙ্গিকবাদী সামান্যতাকে যেমনভাবে তুলে ধরেছেন, তেমনভাবে আর কেউ বোধহয় ধরেননি। নতুন সমালোচনার ব্যাপারটা কি? ব্যাপার কিছুই নয়, ব্যাপার ওই আঙ্গিক, কৌশল, দক্ষতার বিচার। সেখানে শব্দের পেছনে বিস্তর ছোটাছুটি হয়ে হয়রান হচ্ছেন সমালোচকেরা, কমা গুনছেন, সেমিকোলনগুলো একসাথে করে ওজন করছেন। হয়তোবা কারো মুদ্রাদোষকেই তার শ্রেষ্ঠতম কীর্তি বলে জেনে নিশ্চিত হচ্ছেন তারা এই অবকাশে। কাজটা রোমহর্ষক, ঠিক যেমন রোমহর্ষক ছিল মধ্যযুগের পণ্ডিতদের সেই বিখ্যাত গবেষণাটি, একটি সূচের মাথার উপর কত শত শয়তান একসঙ্গে নাচতে পারে তার হিসাব করার। আঙ্গিক সচেতনতার ব্যাপারটা সূত্রপাত অবশ্য এরিস্টটল থেকেই। সাহিত্যের ইতিহাসে এরিস্টটলই প্রথম কালজয়ী সাহিত্য সমালোচক, যিনি নিজে সাহিত্যিক না হয়েও অতি উৎকৃষ্ট সাহিত্য সমালোচনার উত্তরাধিকার রেখে গেছেন ভাবিকালের জন্য। তিনি রাষ্ট্রের জন্য যেমন তেমনি সাহিত্যের জন্য আইনের শাসন চেয়েছেন। শেক্সপিয়র মানেননি এই আইন, ভাগ্যিস মানেননি। যদি মানতেন তবে আমরা হয়তো দ্বিতীয় আরও একজন সফোক্লিসকে পেয়ে যেতাম, কিন্তু শেক্সপিয়রকে পেতাম না। না, শেক্সপিয়র কিছুতেই শেক্সপিয়র হতেন না যদি তিনি মানতেন এরিস্টটলের আইন।
আমাদের দেশেও প্রাচীন সমালোচনায় অলংকার প্রীতি আছেন। অলংকার মূল্যে কাব্যমূল্য স্থির করার অভ্যাসটা পুরনোই এখানে। তবে এমনকি আধুনিক কালেও তো সেই যে অসাধারণ আধুনিক প্রমোদ চৌধুরী, তিনিও অলংকারিকই তার মূলগত প্রবণতায়। দরিদ্র দেশে অলংকারের মর্যাদা যে বিশেষভাবেই ঘটবে এতে বিস্ময়ের কি আছে। অলংকার দিয়েই মানুষ চেনা হয়, এমনকি মনুষ্যত্ব। কারণ কি? কারণ দারিদ্র। কিন্তু তাহলে কি বলতে হবে যে সংস্কৃত সাহিত্যের আলংকারিক বিশ্লেষকেরা দরিদ্র ছিলেন? না, তা তো ছিলেন না। বিত্তবান শ্রেণীরই মানুষ ছিলেন তারা। অলংকারের মূল্য দরিদ্র যেমন জানে, ধনীও তেমনই জানে। দৃষ্টিভঙ্গিতে সাদৃশ্য আছে। নতুন সমালোচনার জন্ম হয়েছিল ইংল্যান্ডে প্রথম মহাযুদ্ধের পরে। বিত্তবান কিন্তু বন্ধ্যা ইংল্যান্ড কি দরিদ্র দেশ? না, তা হবে কেন? কিন্তু দারিদ্র তো ছিল দুটি বিশ্বযুদ্ধের ফলে পরন্ত পুঁজিবাদী ব্যবস্থা। তখন পথ ছিল দুটো, মার্ক্সবাদী হওয়া, অন্যথায় জোড়াতালি দিয়ে বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখাতেই সচেষ্ট হওয়া। নতুন সমালোচনা এই টিকিয়ে রাখার চেষ্টারই অংশ। বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, জীবনের অন্তর্গত সে, জীবনেরই প্রতিফলন, এবং সেজন্যই অতটা মূল্যবান। সাহিত্যে আঙ্গিকের মোহ জীবনের অনুর্বরতা থেকেই উঠে আসে, বাইরে থেকে আসে না। যদি জামাকাপড়, কৌশল, নকশা এসব দেখে সাহিত্যের মূল্য বিচার করি, তাহলে বুঝতেই হবে যে কারণটা মোটেই সাহিত্যিক নয়, কারণটা সাংস্কৃতিক, দৈন্য সংস্কৃতিরই। সেখানে উৎপাদনশীলতার বন্যা আনতে পারিনি আমরা। জীবনকে যাচাই করবার বৈজ্ঞানিক অর্থাৎ যথার্থ অর্থে দার্শনিক একটি দৃষ্টিভঙ্গিকে সর্বত্র প্রবাহমান এবং সমসময়ে তীব্র ও গভীর করে তুলতে পারিনি। সত্য হয়ে রয়েছে দার্শনিক দারিদ্র। এখানে এসে থেমে যেতে হয়, বুঝতে পারি এর সমাধান সমাজকে বাদ দিয়ে হবে না। সমাজে শ্রম হচ্ছে সবচেয়ে অবহেলিত সম্পদ। সেখানে ধনীরা ধন নষ্ট করে, গরিবেরা ধন সৃষ্টি করে। উৎপাদনের উপর অনুৎপাদনের এই কর্তৃত্বকে না ভেঙে দার্শনিক দারিদ্র আমরা ঘুচাবো কেমন করে? কোলরিজের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের যে লড়াই, সেটিও তাৎপর্যপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থ স্মরণ করা যাক, বলেছিলেন যে ভাষাগত দিক দিয়ে কবিতায় ও গদ্যে তেমন একটা তফাৎ নেই। একেবারে সাদামাটা, লৌকিক, সাধারণ ভাষাতেই লেখা হবে কবিতা। ওয়ার্ডসওয়ার্থের সেই দুঃসাহসী ও প্রবল উক্তির পেছনে অল্পবয়সী কবির দুরন্ত আদর্শবাদ ও সুতীব্র বুর্জোয়া গণতান্ত্রিক চেতনা কার্যকর ছিল। কবিতার সঙ্গে গদ্যের একটিমাত্র ব্যবধান মান্য করতে প্রস্তুত ছিলেন তিনি। সে হলো ছন্দ। ছন্দটুকুই শুধু, তার বাইরে আর কিছু নয়, ভিন্ন কিছু নয়। কবিতা ছন্দবদ্ধ গদ্য বই নয়, বিষয়ই প্রধান বিষয় কবিতায়। আঙ্গিক আবশ্যক অবশ্যই, কিন্তু তার মূল্য নয় কাব্যের। প্রচণ্ড প্রতিবাদ এসেছে কোলরিজের কাছ থেকে। পরিণত বয়সে আপন দার্শনিক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে কোলরিজ দেখালেন গদ্যে পদ্যে ছন্দের ওই যে ব্যবধান, যাকে যৎসামান্য বলেছেন ওয়ার্ডসওয়ার্থ, সেটা আদৌ অকিঞ্চিৎকর নয়। প্রথম কথা, ছন্দকে বাইরে থেকে আরোপ করা যায় না তো কখনো। ওয়ার্ডসওয়ার্থ যে বলেছেন ছন্দ বহিরারোপিত, সে মত একেবারেই ভ্রান্ত। না, বাইরে থেকে আসে না। বিষয়বস্তুর আভ্যন্তরিক ও অপরিহার্য প্রয়োজনেই ছন্দ গড়ে ওঠে, ভেতর থেকেই বেরিয়ে আসে, তাকে চাপানো হয় না। আত্মপ্রকাশের অতি অনিবার্য তাগিদেই বিষয়বস্তু আপন ছন্দটি খুঁজে নেয় নিজে নিজেই। দ্বিতীয়ত, ছন্দের সঙ্গে বিষয়বস্তুর সম্পর্কটা প্রাণের সম্পর্ক। ছন্দ পোশাক নয় যে তাকে ইচ্ছে মতো বদলানো যাবে। ছন্দ ভাষাকেও আপন প্রয়োজন মতো গড়ে পিঠে নেয়, ওই ছন্দের স্বার্থে, তাকে রক্ষা করবার বাস্তবিক প্রয়োজনে, তার অবস্থানের শর্ত হিসাবেই। কবিতার ভাষার পক্ষে গদ্যের ভাষা থেকে স্বতন্ত্র হতে হয়, বিশিষ্ট না হয়ে গত্যন্তর নেই। আঙ্গিকে ও বিষয়বস্তুতে একটা তফাৎ তো আছেই, এবং এখনকার দিনে আমাদের সমালোচনায় দেখা যায় যে অধিক গুরুত্ব গিয়ে পড়ে আঙ্গিকের উপরই, অর্থাৎ ছন্দ, ছন্দস্পন্দ, মিল, চিত্রকল্প, বাকবিধি, পুরা কাহিনী এসব নিয়েই আলোচনা হয়। কাব্যের ধারণা রসাত্মক বাক্যের ধারণা।
এই ধারণায় বাক্যই প্রধান, ভাব নয়। রসাত্মক হতে হলে বাক্যকে অলংকার করতে হয়। মেয়েদের সামাজিক মূল্য নিরূপণে প্রয়াসের মতো অলংকার দিয়েই কাব্যে মূল্য নির্ধারণের উদ্যম চলে। তখন মনে করা হয় যেন বিষয়বস্তুর মূল্যটা কম, এবং সে মূল্য তার সত্য মূল্য নয়। শরৎচন্দ্র যখন বলেন যে সত্য আর সাহিত্য আলাদা, এবং স্মরণ করিয়ে দেন যে সত্যের দিক দিয়ে গেলে আর যাই হোক ভালো সাহিত্য হয় না, তখন সে উক্তিকে সাহিত্যেরই যে অবমূল্যায়ন ঘটেছে সে বিষয়ে তিনি সচেতন থাকেন না। তার কারণ ওই একই, সাহিত্যে বিষয়বস্তুকে কম গুরুত্ব দেওয়া। সাহিত্য অবশ্যই সত্যমূলক এবং সেজন্যই জরুরি। ওই সত্যে ভেতরের বস্তুর সঙ্গে আঙ্গিকের সম্পর্ক অবিচ্ছেদ্য। ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজের কথা উল্লেখ করেছি। এদের ভেতর যে মতদ্বৈধ, সে তো শুধু দুটি মতের বিরোধ নয়, দ্বন্দ্ব সেখানে দুটি ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির। তরুণ ওয়ার্ডসওয়ার্থ চেয়েছিলেন নতুন কবিতা লিখবেন, সম্পূর্ণ নতুন ধরনের। সে কবিতা শহরের ভদ্র মানুষদের নিয়ে নয়, গ্রামের সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের ভাষায়। উদ্দীপ্ত ছিলেন তিনি ফরাসি বিপ্লবের আদর্শে। জনগণের ঘরের খবর নিতে আসতে চেয়েছিলেন সাহিত্যে। সেই প্রয়োজনেরই মুখপাত্র হচ্ছে তার সাহিত্য বিষয়ক ঘোষণাপত্র। সমালোচক কোলরিজ সাহিত্যে দর্শনের আবশ্যিকতার উপর গুরুত্ব দেন, কিন্তু দার্শনিক হিসেবে তিনি যে রক্ষণশীল তার তাৎপর্যটি যাবে কোথায়? ওয়ার্ডসওয়ার্থের সাহিত্য বিষয়ক বক্তব্যে অতিশয়োক্তি আছে নিশ্চয়, প্রচারের অতিশয়োক্তি, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ। সেই বয়সে তিনি ছিলেন প্রগতির পক্ষে, অত্যন্ত দৃঢ় ছিল সেই অবস্থান, এবং প্রগতির পক্ষে সেই অবস্থান কাব্যের মুক্তি ঘটিয়েছিল। অবশ্যই সেই মুক্তি আকস্মিকভাবে আসেনি, এসেছিল একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের সহযোগী হিসেবে। ওয়ার্ডসওয়ার্থ ইতিহাসের অন্তর্গত, তার ভূমিকা ইতিহাস নির্দিষ্ট, তিনি ইতিহাসেরই মুখপাত্র। কবিকে এই প্রশ্নের জবাবে মাইকেল মধুসূদন একটা লিখেছিলেন যে সে ব্যক্তি কোনো কবিই নয় যে ঘটকালি করি শব্দে শব্দে দেয় বিয়া। না, কবি নন শব্দে শব্দে বিবাহের ঘটক। কবি তিনি যার আয়ত্তে আছে কল্পনা সুন্দরী। কবি একজন স্রষ্টা। কি সৃষ্টি করেন? ধ্বনি নয়, সৃষ্টি করেন নতুন তাৎপর্য, নতুন অর্থ। বিষয়বস্তুর চেয়ে যা বড়, যা ছিল হয়তো আগেই, কিন্তু তিনি যেমন ভাবে সৃষ্টি করলেন তেমন ভাবে ছিল না। তার সৃষ্টি অনন্য, তুলনা বিরহিত, মৌলিক। আর যা বিষয়বস্তু তাই নির্দিষ্ট করে দেয় আঙ্গিককে। বক্তব্যের প্রয়োজনে আঙ্গিক আসে, যেমন গাড়ির প্রয়োজনে ঘোড়া। কবি মিল্টন চেয়েছিলেন যে কবিতা হবে সরল, ইন্দ্রিয় সংবেদী ও আবেগদীপ্ত। তার এই আকাঙ্ক্ষা সাহিত্যিক কারণে সৃষ্টি হয়নি, হয়েছে কবিতাকে সামাজিক প্রয়োজনে প্রযুক্ত করবার আবশ্যকতা বোধ থেকে। প্রয়োজনীয় রূপের নিদর্শক। সাহিত্যে আমরা কি চাই তাই দিয়েই স্থির হবে কোন ধরনের সাহিত্য আমরা পাবো বা পাবো না। অর্থাৎ কোন নিরিখে সাহিত্যের বিচার করছি সে প্রশ্নটা সাহিত্য সৃষ্টির জন্য তো বটেই, সামাজিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান। কথা উঠবে সাহিত্যে প্রগতিশীলতা জিনিসটা কি? আসলে সেই সাহিত্যই প্রগতিশীল যা সমাজ পরিবর্তনের কাজকে যে সাহায্য করে। যখন বলি যে সাহিত্যকে আশা করব সাহায্য করবে সমাজ পরিবর্তনে, তখন কি অসাহিত্যকে কোনো মানদণ্ডে আরোপ করছি? সাহিত্য বিচার অবশ্যই একটি মানবিক বিচার। সাহিত্য নিজের বিচার নিজে করবে না, মানুষই তার বিচার করবে। কিন্তু কোন মানুষ? সব মানুষ একভাবে বিচার করে না, করতে পারে না। সাহিত্যে জনজীবন আসে, আসে সামাজিক বাস্তবতা, কিন্তু বাস্তবতার ঊর্ধ্বে আরও এক বাস্তবতা আছে, উচ্চতর বাস্তবতা। এ বাস্তবতা আশার, আকাঙ্ক্ষার, স্বপ্নের। মানুষ মাত্রেই স্বপ্ন দেখে, এবং বাস্তবতাটা হয় যখন দুঃস্বপ্নের মতো রূঢ় ও দুর্বিষহ, তখন স্বপ্ন বরং আরো বেশি করেই দেখে, অন্তত দেখতে চায়। সাহিত্য শুধু দৃষ্টিগ্রাহ্য বাস্তবতাকেই নিজের মধ্যে ধারণ করে না। ওই যে সুন্দর জীবনের কামনা আছে, মানুষের জীবনে আকাঙ্ক্ষা আছে, সমাজ পরিবর্তনের, তাকেও ধরে রাখে আপন সত্তায়। প্রগতিশীল সাহিত্য শুধু বামপন্থী সাহিত্য নয়, শুধু প্রতিবাদের সাহিত্যও নয়।
এ সাহিত্য নতুন জীবন গড়বার শিল্পসম্মত প্রচেষ্টাও বটে। এ কেবল আবিষ্কৃত সত্যের অনুলিপি নয়, অনাগত সত্যের আবিষ্কার পদ্ধতিও বটে, এবং সেই সত্যকে সম্ভব করে তুলবার কর্মশক্তির প্রদায়কও সে। তার অবদান বিশিষ্ট, কেননা সে পারে আবেগকে অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতাকে আবেগে রূপান্তরিত করতে। কি চাই তা তো বোঝা গেল, কিন্তু এ সাহিত্য আমরা পাচ্ছি কি? না, পাচ্ছি না। আমাদের চতুর্পাশের জনজীবনের প্রধান সত্যটা আজ কি? প্রধান সত্য নিঃসন্দেহে অবর্ণনীয় দারিদ্র্য, এবং দ্বিতীয় সত্য ক্রমবর্ধমান ধনবৈষম্য। বৈষম্য থেকেই যেহেতু দারিদ্র্যের সৃষ্টি হয়েছে, তাই বৈষম্যের সত্যকেই সর্বাগ্রে ধরা প্রয়োজন দার্শনিকভাবে। সম্মানজনক ব্যতিক্রম বাদ দিয়ে সাহিত্য কি আগে আগে চলছে সমাজচিন্তার? রাজনীতিতে, অর্থনীতিতে যেটুকু পরিবর্তনই এসেছে, তারই বা পূর্বাভাস কি আমাদের সাহিত্যে আমরা তেমন একটা পেয়েছি? সাহিত্য কি ত্বরান্বিত করে তুলেছে অনিবার্যকে? উপর কাঠামোতে যে সকল পরিবর্তন নানা ঐতিহাসিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঘটে গেছে, তাদেরকে ধরে রাখবার এবং জনজীবনের অভ্যন্তরে অবিরাম স্রোতধারার মতো প্রবাহমান করবার দায়িত্ব কি সাহিত্য নিয়েছে? না, নেয়নি। এবং এই না নেওয়াই অন্যতম কারণ, যার জন্য পরিবর্তনগুলো হঠাৎ বন্যার মতো এসেছে এবং হঠাৎ বন্যার মতোই চেয়েছে নিঃশেষ হয়ে যেতে। খাবার মৌসুমে তাদেরকে খুঁজে পাওয়া দুষ্কর হয়। অন্যদিকে এবং একই সঙ্গে আছে সামন্তবাদী ধ্যান ধারণার প্রাচীন স্তূপ। যেমন নিষ্কাশন ব্যবস্থাবিহীন মেঝেতে অল্প একটু খুঁড়লেই পানির দেখা পাওয়া যায়, তেমনি বুর্জোয়া চিন্তা চেতনার অল্প নিচেই রয়ে গেছে সামন্তবাদী মূল্যবোধের দীর্ঘ ও পুরাতন সঞ্চয়। আছে অবৈজ্ঞানিকতা ও কুসংস্কার, আছে অল্পে সন্তুষ্টি ও অকারণ ভাবাবেগ, আছে ভাববাদিতা ও সাম্প্রদায়িকতা, এবং আছে তত্ত্ববিরোধিতা। বুর্জোয়া দাবি করে যে সে অরাজনৈতিক, সামন্তবাদী প্রমাণ দেয় যে সে তত্ত্ববিহীন। ভাগাভাগিটা এমন স্পষ্ট নয় হয়তো সব সময়ে, কেননা বুর্জোয়াও হতে পারে তত্ত্ববিরোধী এবং হয়ও। সামন্তবাদীও বলতে পারে সে রাজনীতির কলুষতার সম্পূর্ণ ঊর্ধ্বে এবং বলেও। আসলে এই দুই চেতনা, বুর্জোয়া ও সামন্ত চেতনা, একই সঙ্গে মিলেমিশে অবস্থান করছে আমাদের সংস্কৃতিতে এবং সে কারণে আমাদের সাহিত্যেও। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটির একটি প্রবন্ধ, সাহিত্য ও রাজনীতি। পরবর্তী পর্বে আমরা পাঠ করে শোনাব এই বইয়ের আরও একটি প্রবন্ধ, সেটি সাহিত্য রাষ্ট্রবিরোধিতা। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।